আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আশা করি সকলেই সুস্থতার সাথে পরিবার পরিজন নিয়ে ভালো আছো। শুরু করছি আরেকটি ক্লাস কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনের 3 নম্বর চ্যাপ্টারের আলোচনা। তো প্রথমেই আমরা কোনো ভূমিকা ছাড়াই ক্লাসে চলে যেতে চাই। ক্লাসটা যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, পুরোটাই থিওরি, তারপর আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য। সবাই একটু মনোযোগের সাথে সময় নিয়ে ক্লাসটা দেখতে হবে, যাতে তোমাদের ক্লাসের টপিকগুলো বোধগম্য হয় এবং আমাদের কনস্ট্রাকশনের সাথে প্রজেক্টের সাথে কথাগুলো প্রত্যেকটা টপিকের ওতপ্রোতভাবে জড়িত। চলো দেখি আমরা 3 নম্বর চ্যাপ্টার আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডকুমেন্টেশনের 3 নম্বর চ্যাপ্টার হলো অপারেশন রিসার্চ ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্রসেস। অপারেশন রিসার্চ ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্রসেস, এটা আমাদের চ্যাপ্টার, সেটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফার্স্ট 3.1 কনস্ট্রাকশন স্টেজেস। যে কোনো একটা প্রকল্পের, যে কোনো একটা কাজের যে কনস্ট্রাকশনের স্টেজ, কতগুলো কাজে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা হয়, যে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা হয়, এগুলোকে এক একটা স্টেজ বলে। যেমন একটা বিল্ডিং প্রজেক্ট যদি হয় তাহলে সেটার মাটি খনন একটা স্টেজ, এরপরে ফুটিং ঢালাই একটা স্টেজ, গ্রেড বিম ঢালাই একটা স্টেজ, কলাম ঢালাই স্টেজ একটা স্টেজ হতে পারে, একটা কলামগুলোর পরে ছাদ ঢালাই একটা স্টেজ হতে পারে। এরকম বিভিন্ন স্টেজে ভাগ করা হয় কাজগুলোকে, বিভিন্ন স্টেজে ভাগ করা বা বিভিন্ন কী বলবো এটাকে আইটেমে বা বিভিন্ন কাজের সমষ্টি আলাদা আলাদা করে ভাগ করাকে এক একটা স্টেজ বলা হয়। যেটা কনস্ট্রাকশনের বিভিন্ন স্টেজ। এই স্টেজগুলোতে আমরা আলোচনা করে দেখব, বইয়ের মধ্যে লেখা আছে যে কোনো ধরনের প্রজেক্টের জন্য আমরা স্টেজগুলো যদি দেখি তো বইয়ের মধ্যে লেখা আছে 1 থেকে 7 নাম্বারটা, 1 থেকে 7টা এখানে বলা আছে। যে কোনো ধরনের স্টেজের মধ্যে, যেমন ধরো প্রকল্প সম্পর্কে ধারণা, একটু প্রকল্প শুরুর আগে সম্পর্কে ধারণা থাকতে হয়, সাইট পরিদর্শন থাকতে হয়, সাইট সুপারভিশন যেটাকে বলি আমরা, এরপরে থাকতে হয় ডিজাইন, এই কাজটা যখন করবো তার ডিজাইন দরকার হয়, এস্টিমেট করতে হয়, এটার এস্টিমেট বা ড্রয়িং করতে হয়। এগুলোও কিন্তু কাজের এক একটা স্টেজ। কাজ শুরুর আগে যে কাজগুলো সেগুলোও কিন্তু স্টেজ, যে কোনো কাজের ক্ষেত্রে এটা হতে পারে। বিনির্দেশ প্রস্তুত, মালামাল সংগ্রহ, এগুলো হলো বিভিন্ন এক একটা স্টেজ। প্রত্যেকটা স্টেজেই কাজ থাকে অনেকগুলো। আবার দেখো, এটা যদি আমি যে কোনো ধরনের প্রজেক্টের জন্য যদি না করি, যদি আমি বিল্ডিং প্রজেক্টের জন্য করি, বিল্ডিং প্রজেক্টের জন্য দেখবা বইয়ের মধ্যে লেখা আছে 1 থেকে 15টা ধাপ লেখা আছে। একটা বিল্ডিং প্রজেক্ট যদি হয় তাহলে স্টেজগুলো কেমন হবে, যেমন লেখা আছে ধরো প্রকল্প সম্পর্কে ধারণা, সাইট পরিদর্শন, ডিজাইন, এস্টিমেট, এগুলো প্রত্যেকটা এক একটা স্টেজ। লেআউট প্রদান, ভিত্তির মাটি কাটা, ডিপিসি, সুপার স্ট্রাকচারের কাজ, ইটের গাঁথনির কাজ, এগুলো এক একটা স্টেজ। তো এই স্টেজগুলোকে বা এক একটা ধাপ বা স্টেজও বলা যায়, ধাপও বলা যায়, এক একটা পদক্ষেপ। পুরো কাজের সমষ্টিক কাজকে বিভিন্ন স্টেজে ভাগ করা, এটাকে স্টেজ বলে, বা বিভিন্ন ধাপে ধাপে ভাগ করা, ওকে এক একটা স্টেজ বলে। তো আমরা এই যে কোনো ধরনের প্রজেক্টের জন্য দেখবো বইয়ের মধ্যে লেখা আছে 1 থেকে 7টা, বিল্ডিং প্রজেক্টের জন্য লেখা আছে এরকম 15টা। আবার হাইওয়ে প্রজেক্টের জন্য দেখবা, হাইওয়ে প্রজেক্টের জন্য আবার লেখা আছে, একটা হাইওয়ে যদি হয় তাহলে একটা বিল্ডিং প্রজেক্টের জন্য স্টেজগুলো যেরকম হয়, হাইওয়ের জন্য একটু আলাদা হয়। প্রথমে কয়েকটা আবার একই, সাইট পরিদর্শন, সুপারভিশন, এস্টিমেট, ডিজাইন, এগুলো একই। পরে যাই দেখা যাবে যে একটা বিল্ডিং প্রজেক্টের জন্য যখন দেখা গেল কলাম ঢালাই, পাইল ঢালাই বা একটা গ্রেড বিম, ফ্লোর বা ইটের গাঁথনি, হাইওয়ের জন্য সেটা না হয়, হবে দেখা যাবে সাব গ্রেড, সাব বিম, সাব বেজ, এরপর দেখা ভিটামিন আছে, ট্যাগ কোড প্রদান, হাইওয়ে সিল কোড প্রদান, এগুলো থাকবে হাইওয়ের সাথে যেগুলো সম্পর্কিত। তাহলে এটাও বইয়ের মধ্যে আমরা দেখে নিব, অনেক কটা ধাপ আছে, দেখে নিবা। আরেকটা আছে নিউ ওয়াটার সাপ্লাই লাইন। সিভিল, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। ওয়াটার সাপ্লাই, একটা নতুন একটা ওয়াটার সাপ্লাই লাইন, পানির লাইন, যেখানে পানি সাপ্লাই দিই আমরা, তার কি কি স্টেজ হতে পারে সেটাও বইয়ের মধ্যে সম্ভাব্য অনেকগুলো স্টেজ আছে। পরীক্ষার মধ্যে অনেক সময় আসে যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং একটা হাইওয়ের সাধারণত কাজের স্টেজগুলো কী কী হতে পারে, কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী হতে পারে, সম্ভাব্য যে 8টা 10টা লিখলেও হয়ে যাবে। তুমি অনেক জিনিস দেখবা একটা পড়বে আরেকটার সাথে মিল আছে, 4টা 5টা এমনি মিল থাকবে। আবার দেখা যাবে যে নতুন পানির লাইন হতে পারে বা একটা বিল্ডিং প্রজেক্ট হতে পারে, তার কনস্ট্রাকশন স্টেজগুলো আলোচনা করার কথা বলা থাকবে পরীক্ষা হলে, এরকম অনেক সময় থাকে। তোমরা একটু দেখে নিবা, দেখলেই সহজ জিনিস। এবং একটা যদি ভালো করে পড়ো, যে সাইট সুপারভিশন, যে এস্টিমেট, ডিজাইন, ড্রয়িং, প্ল্যানিং, এই জিনিসগুলো সবগুলোতেই সেম।
জাস্ট দুই একটা টপিক কনস্ট্রাকশন অনুযায়ী আলাদা, যেমন হাইওয়ের ক্ষেত্রে একরকম হবে, বিল্ডিংয়ের ক্ষেত্রে আরেক রকম, পানির লাইনের ক্ষেত্রে আরেক রকম হবে। এই যে আলাদাটা একটু মনে রাখতে হবে, তো একটু বুদ্ধি করে আলাদাটা মনে রাখতে হবে, আর সেমগুলো তো সেমই, তাহলে সহজে পারবো না। তাহলে এই আমাদের গেল কনস্ট্রাকশন স্টেজেস। এখান থেকে প্রশ্ন অনেক সময় আসে, কনস্ট্রাকশন স্টেজগুলো একটু দেখে নেওয়া। আচ্ছা, এরপর আসতেছে আমরা দ্বিতীয় নম্বরে 3.2, 3.2 কনস্ট্রাকশন অপারেশন। এখানে দেখলাম স্টেজ, বিভিন্ন ধাপ। এবার অপারেশন বলতে কি বুঝি, এই যে এক একটা স্টেজের মধ্যে, এই স্টেজগুলো যে ভাগ করলাম আমরা, এই যে ধরো একটা বিল্ডিং প্রজেক্টে 1 থেকে 15টা স্টেজ বললাম, এই প্রত্যেকটা কাজের ধরো সে একটা ফুটিং ঢালাই একটা বিল্ডিং প্রজেক্টের ফুটিং ঢালাইয়ের আবার যে কাজটা সমষ্টিক কাজটাকে ছোট 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 আকারে ভাগ করা যায়, সেটার এক একটাকে আবার অপারেশন বলে। কনস্ট্রাকশন অপারেশন মানে স্টেজগুলোর ক্ষুদ্র রূপ। যেমন ধরো ফুটিং ঢালাইয়ের আবার কিভাবে ভাগ করা যায়, একটা ফুটিং ঢালাই করতে গেলে প্রথমে মাটি কাটতে হবে, এরপরে দেখা গেল যে সেখানে ইটের সলিং বিছাইতে হবে, এটা একটা অপারেশন। এরপরে দেখা গেল সেখানে তোমার রডের যে মাপ অনুযায়ী কাটতে হবে, এটা একটা অপারেশন। এই রডটাকে যে ওখানে বাঁকা করতে হবে বা স্থাপন করতে হবে বা গুণের তার দিয়ে বাঁধতে হবে, এটা একটা অপারেশন। আবার দেখা গেলো এটাকে সাইড দিয়ে কাট লাগাইতে হবে ফুটিংয়ের সাইজ অনুযায়ী, সেটাও একটা অপারেশন। আবার ঢালাই করতে হবে, সেটা একটা অপারেশন। ঢালাইয়ের পর কিউরিং করতে হবে, এটা আরেকটা অপারেশন। এই ফর্মওয়ার্কটা খুলতে হবে, এটা একটা অপারেশন হতে পারে। তার মানে এক একটা স্টেজের কাজগুলোকে, ওই স্টেজের কাজগুলোকে আবার ক্ষুদ্র 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 অংশে ভাগ করাকে এক একটা অপারেশন বলে। তাহলে অপারেশন আমরা বুঝলাম, কনস্ট্রাকশন অপারেশন। এই অপারেশনটা দেখবে বইয়ের মধ্যে 2টা উদাহরণ দেওয়া আছে আমাদের, আরও চাইলে নিজে বানায়ও লেখা যায়। যেমন একটা দেওয়া আছে আরসিসি রিটেনিং ওয়াল এর কনস্ট্রাকশন অপারেশনগুলো দেখাও। আরসিসি রিটেনিং ওয়ালের কনস্ট্রাকশন অপারেশন দেখবা দেওয়া আছে 5-7-8টা, করে নেবা। আরসিসি রিটেনিং ওয়ালের একটা কাজ যদি আমরা করতে চাই, রিটেনিং ওয়াল ঢালাই করতে চাই বা রিটেনিং ওয়াল প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে যে কনস্ট্রাকশন অপারেশনগুলো থাকে সেগুলোর কয়েকটা ধারাবাহিকভাবে নাম লেখা, এটা তুমি বই দেখলে পারবা। আরেকটা আছে আরসিসি বিমের কনস্ট্রাকশন, একটা বিম ঢালাই বললাম না, একটা বিল্ডিং এর মধ্যে বিম কিন্তু একটা স্টেজ, বিম কাস্টিং বা বিম ঢালাই, এটা কিন্তু একটা স্টেজ। এই স্টেজের আবার কিছু কনস্ট্রাকশন অপারেশন চাচ্ছে, তার মানে ওই স্টেজের যে বিম ঢালাইয়ের আবার কি কনস্ট্রাকশন অপারেশন, মানে বিমের কাজগুলোকে প্রথমে শাটারিং করতে হবে, এরপর সেটাকে ফর্মওয়ার্ক অনুযায়ী আবার তোমার রড কাটতে হবে, রডগুলোকে ফেব্রিকেশন করতে হবে, বাঁকাইতে হবে, আবার সেগুলোকে তার দিয়ে বাঁধতে হবে, সে আবার কাস্টিং করতে হবে, তারপরে সেটাকে আবার কি বলে এটাকে কম্প্যাক্ট করতে হবে, কিউরিং করতে হবে। এই কাজগুলো এক একটা অপারেশন। তাহলে এটার অপারেশন বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখে নিবা, এটাও দেখে নিবা। তাহলে আমরা বুঝলাম স্টেজের কনস্ট্রাকশন যে স্টেজগুলো, স্টেজ মানে কাজের বিভিন্ন যে ধাপ বা বিভিন্ন যে আলাদা আলাদা ভাগ করা যায়, সেগুলো একটা স্টেজ, আর স্টেজের ক্ষুদ্র অংশগুলোকে বলি আমরা অপারেশন। তাহলে আমরা দুটো আলোচনা হয়ে গেল। 3 নম্বরে চলে আসি, 3.3 কনস্ট্রাকশন শিডিউল। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। শিডিউল কি? শিডিউলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। শিডিউলটা হলো একটা কনস্ট্রাকশন সাইটের কাজের অগ্রগতি এবং সামনের কি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, সময়ের সাথে তাল মিলায়ে, সময়ের সাথে এই কাজের একটা ধারাবাহিকতা বা একটা টাইম শিডিউল, টাইম কি বলে এটাকে, টাইমের সাথে সময়ের সাথে সম্পর্ক রেখে যে একটা চার্ট আমরা তৈরি করি, চার্ট, এটাকে আমরা শিডিউল বলি। যেমন ধরো একটা কনস্ট্রাকশন সাইডে যে কাজগুলো আছে, এই কাজগুলো কতদিনের মধ্যে কোনটা শেষ হবে, একটা যে টাইম প্রজেকশন থাকে, যে একটা সময়ের সাথে, ধরো একটা বিল্ডিং প্রজেক্ট করতে চাই, একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ চলতেছে, সেটার কোনো নির্দিষ্ট টাইম নাই, কতদিনে এই বিল্ডিংটা হবে, কতদিনে এটা শেষ হবে, কতদিনে এখানে ভাড়াটিয়া উঠবে বা মানুষ এখানে বসবাস করতে পারবে, সেটার কোনো টাইম লিমিটেশন দেওয়া নেই। তাহলে এই কাজটা সহজে শেষ হবে না। আর যদি আমার টাইম লিমিট থাকে যে আগামী 1 বছরের মধ্যে আমি বিল্ডিংয়ের কাজটা শেষ করতে চাই, সেটাকে কেন্দ্র করে তাহলে দেখা যাবে 1 বছরের মধ্যে যদি শেষ করতে চাই আমি, তো দেখা যাবে যে আমার জানুয়ারি মাসে এরকম থাকবে। দেখো নিচে বাম দিকে থাকে কনস্ট্রাকশন অপারেশনগুলোর নাম, এটা থাকে অপারেশন, এইদিকে অপারেশন, এদিকে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম টাইম, এদিকে হলো সময়, আর এদিকে দেখা গেল যে আমার অপারেশনগুলোর নাম। প্রথমে দিলাম অপারেশন, ধরো কথা বা স্টেজ বা অপারেশন দিলাম, ধরো এটাকে আমি ফুটিং ঢালাই, এরপরে দিলাম হলো কলাম ঢালাই, তারপরে গ্রেড বিম, তারপরে হলো স্ল্যাব ঢালাই, এভাবে একটার পর একটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখো আমি জানুয়ারি মাসের মধ্যে সে মাটি কেটে ফুটিং ঢালাই করে ফেলতে চাই, তাহলে এখানে দাগ দেবো এরকম, জানুয়ারির মধ্যে এটা হবে। আবার ফেব্রুয়ারির মধ্যে এই কলাম ঢালাই শেষ করবো আমি, তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো মিলে কলাম ঢালাই হবে, এই বড় দাগ থাকে। আবার
এই ধরো কলাম ঢালাই ফুটিং হয়ে গেল, মার্চ কলাম ঢালাই হয়ে গেল, এখন আসলো আমাদের গেট বিম হয়ে গেল, গেট বিম হয়ে গেলে কলাম, কলাম আমি কথা মার্চের মধ্যে করতে চাই। তো এখন আমি এটা টাইম প্রজেকশন দিলাম যে এই সময়ের মধ্যে আমি এই কাজগুলো করতে চাই। বইয়ের মধ্যে দেখবো আরো সুন্দর করে তোমার চার্ট দেওয়া আছে, এই সময়ের মধ্যে করতে চাই, কিন্তু বাস্তবে হলো কিনা। জানুয়ারি মাস শেষে দেখা গেলো এই কাজটা শেষ হয়নি, এই কাজটা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলে গেছে। তাহলে আমি দেখলাম এটা একটা দাগ দেওয়া থাকবে, তার নিচে বা উপরে আর নিচের দিকে আরেকটা দাগ দিলাম যে আমার এই কাজটা এই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে, কিন্তু ফুটিং ঢালাই হয়ে গেছে। গেট বিম দেখা গেলো যে আমার দরকার ফেব্রুয়ারির শেষ পর্যন্ত দরকার ছিল, কিন্তু না, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই আমি বা শেষের 10 দিন আগেই আমি গেট বিম ঢালাই করে ফেলছি, কিন্তু দরকার ছিল আমার এই বন্ধ করলেও সমস্যা ছিল না। আবার কলাম ঢালাই দেখা গেল যে মার্চ পর্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু আমার এপ্রিলে গিয়ে শেষ হয়েছে, এপ্রিলে গিয়ে শেষ হয়েছে, হতে পারে এরকম। তো আমার এই যে দাগগুলো দিয়ে আমি বুঝতে পারবো আরও কাজ বাকি, এখন ছাদ ঢালাই বাকি আরও বাকি। যে কেউ যদি ওই প্রজেক্টে ভিজিটে যায় বা কাজে যায় বা ওই প্রজেক্ট দেখতে চায় যে কাজের অগ্রগতি কতদূর কি, কতদিনে কাজ শেষ হবে আমি দেখতে চাই, যে কোনো উপর লেভেলের কোনো যদি কর্মকর্তাও যায় বা কোনো বড় প্রকৌশলীও যায়, তাহলে শিডিউলটা দেখলে বুঝতে পারবে যে এই প্রজেক্টের কাজ কতদিনের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, কতটুকু কমপ্লিট হওয়ার কথা ছিল, আদৌ কতটুকু কমপ্লিট হয়েছে। এটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ জানুয়ারির মধ্যে কথা ছিল কিন্তু জানুয়ারিতে হয়নি, ফেব্রুয়ারি পর্যন্ত গেছে, তাহলে এই কাজটা আমাদের লেট হয়েছে, এখানে 15 দিন লেট হয়েছে। এভাবে করে কোনটা লেট হয়েছে কোনটা তাড়াতাড়ি হয়েছে এটা সেখান থেকে টাইম থেকে দেখতে পারবে। এটাকে বলা হয় সাধারণত কনস্ট্রাকশন শিডিউল। এই কনস্ট্রাকশন শিডিউল এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে শিডিউল সময়ের সাথে সম্পর্ক থাকবে, কাজের আইটেমগুলো বা কাজের স্টেজগুলো বা কাজের অপারেশনগুলো সময়ের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে সামঞ্জস্য রেখে কোনটা কতদিনে শেষ হবে, কোনটা কতদিনের মধ্যে শেষ হওয়া দরকার সেটার একটা প্রজেকশন থাকবে ফার্স্ট, এবং এই প্রজেকশনের পাশাপাশি আবার কাজ যখন রানিং তখন কতদিনে কোনটা শেষ হলো সেটাও সেখানে লিপিবদ্ধ থাকবে। এটা হলো কনস্ট্রাকশন শিডিউল। আচ্ছা, এই শিডিউলের আরও এক্সপ্লেন করতে বলা হয়েছে আরেকটা ধাপে, 3.4-এ আছে এক্সপ্লেন। সেখানে দেখবা বইয়ের মধ্যে অনেকগুলো শিডিউলের ছবি দেওয়া আছে, বইয়ের মধ্যে তোমরা একটু দেখে নিবা যে অনেকগুলো শিডিউলের ছবি দেওয়া আছে, ছবিগুলো এখানে দেখানো সম্ভব হলো না। শিডিউলগুলোতে দেখবা কালো দাগ দেওয়া আছে, আবার একটু ডটেড লাইন দেওয়া আছে, কখনো কখনো এরকম কালো দাগ দেওয়া আছে, কোথাও কোথাও এরকম দিয়ে আবার এরকম এরকম একটা লাইন দেওয়া আছে। তো সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে, এখানে লেখাও আছে, বাংলায় সব লেখা আছে, ইংরেজিও আছে, দেখে নিবা বুঝবা। তাহলে এই শিডিউল নেওয়ার কথা বলতেছি না আমি, শিডিউলটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এক্সপ্লেন মানে একটা শিডিউল বানানো শিখতে হবে, তোমার শিডিউল বানানো শিখতে হবে। যেমন তোমার এখানে যদি বর্ণনা থাকে যে একটা কনস্ট্রাকশন কাজ, একটা কনস্ট্রাকশন কাজের বিম ঢালাইয়ের যে কনস্ট্রাকশনের যে কাজটা, এই বিম ঢালাইয়ের যে অপারেশনগুলো হবে, অপারেশনগুলোর নাম লেখো এবং এর একটা শিডিউল, নমুনা শিডিউল তৈরি করো। তাহলে তোমার কনস্ট্রাকশনের আগে অপারেশনগুলোর নাম লিখতে হবে, একটা বিম ঢালাই, আরসিসি বিম ঢালাইয়ের অপারেশনগুলোর নাম আমি একটু আগে বললাম কী কী হতে পারে। সেই অপারেশনগুলো 5-7টা হলো, এখানে 5-7টা নাম একের পর এক চলে আসলো অপারেশনগুলোর নাম। এদিকে আমি দিলাম একটা বিম ঢালাই করতে তো আর 10 মাস 1 বছর সময় লাগবে না, তার জন্য এখানে আমি দিলাম সময় যে তারিখ দিলাম, ধরো জানুয়ারি মাসের এটা উপরে জানুয়ারি লিখে লিখলাম 1 তারিখ 2 তারিখ 3 থেকে 30 তারিখ পর্যন্ত দিলাম, দিয়ে আমি 7 দিনের 7 মানে 1 থেকে 7 তারিখের মধ্যে আমি বিম ঢালাই করে ফেলবো ধরো। তো 1 থেকে 7 তারিখের মধ্যে এখানে প্রজেকশন দেখালাম যে কয় দিন লাগতে পারে, কোন কাজের জন্য কয় দিন, কোন অপারেশন কমপ্লিট করতে কয় দিন লাগবে, সেভাবে আমি শিডিউল করতে পারবো। তাহলে এভাবে একটু শিডিউল বানানো শিখতে হবে, মানে অপারেশনগুলো সেট করে শিডিউল বানানো শিখতে হবে। এই মোটামুটি শিডিউলের এক্সপ্লেন। আরেকটা খুব ভাইটাল একটা জিনিস আছে, এটা এক্সপ্লেন মনে হয় একই 3.3-তে আছে, এটা মনে হয় 3.4, এটা হলো 3.5। আচ্ছা, এটা পরে আসি, 3.4টা আলোচনা করি। ক্যালকুলেটিং প্রজেক্ট টাইম শিডিউল। একটা প্রজেক্টের টাইম শিডিউলটা ক্যালকুলেট করতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয় দেখি একটু। বলছে 4টা ধাপে ক্যালকুলেটিং প্রজেক্ট টাইম শিডিউল। টাইম শিডিউলটাকে ক্যালকুলেশন করতে গেলে চারটা পদ্ধতি আছে। এই টাইম শিডিউল স্টেপ, 4টা স্টেপ আছে, ধাপ আছে। এই 4টা ধাপে আমরা টাইম শিডিউল প্রস্তুত করতে পারি। এটা লিখছি আমি 4 স্টেপস অফ ক্যালকুলেটিং প্রজেক্ট টাইম শিডিউল। তাহলে 1 নম্বর হলো অ্যাক্টিভিটি ডিউরেশন টাইম, এটাকে আমরা ছোট হাতে টিই দ্বারা প্রকাশ করি। অ্যাক্টিভিটি কি জিনিস আমরা পরে আলোচনায় আসতেছি, অ্যাক্টিভিটি ইভেন্ট এগুলো কি জিনিস পরে আলোচনায় আসতেছি। অ্যাক্টিভিটি ডিউরেশন টাইম, আর্লিয়েস্ট এক্সপেক্টেড ইভেন্ট কি আমরা আলোচনায় আসবো সামনে, অ্যালোয়েবল ইভেন্ট, এরপর ইভেন্ট স্লাক। তাহলে আমরা ছোটো ছোটো জিনিস দিয়ে প্রকাশ করতেছি, এটা এখানে একটু মনে রাখো, টি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে টিএল দ্বারা প্রকাশ করা হয়, আর এই
ইভেন্ট স্ল্যাগকে টিএল মাইনাস টিই এটা মাইনাস এটা করলে এটা পাওয়া যায় ইভেন্ট স্ল্যাগ। এই চারটা ধাপে সাধারণত চারটা স্টেপে আমাদের এই ক্যালকুলেটিং প্রজেক্ট টাইম শিডিউলটা করা যায় এই চারটা ধাপে। আচ্ছা, এই চারটা ধাপের মধ্যে দেখো এখন আবার এই এই প্রস্তুতির জন্য দুইটা পদ্ধতি আছে। একটা সিঙ্গেল টাইম এস্টিমেট, দেখো এই টাইম এস্টিমেটটা করার জন্য আমাদের আবার দুটা পদ্ধতি, একটা সিঙ্গেল টাইম এস্টিমেট, 3 টাইম এস্টিমেট। তিন ধরনের সময় চিন্তা করে আমরা করতে পারি। সিঙ্গেলটা তো সিঙ্গেলই একটা টাইম ধরে করা হয়, আর তিনটার মধ্যে যেটা এটা অপটিমিস্টিক টাইম টিইউ দ্বারা প্রকাশ করা হয়, প্রিজমেটিক টাইম টিপি দ্বারা প্রকাশ করা হয়, মোস্ট লাইকলি টাইম টিএল দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে টিই ইকুয়াল টু টিইউ প্লাস 4টিএল প্লাস টিপি ভাগ 6। এটা একটা সূত্র, এটা দিয়ে আমরা যদি অঙ্ক যদি থাকে ছোট আকারে যে একটা প্রজেক্টের অপটিমিস্টিক টাইম দেওয়া আছে 10 দিন বা 10 ডে বা 10 ঘন্টা, প্রিজমেটিক টাইম দেওয়া আছে, মোস্ট লাইকলি টাইম দেওয়া আছে, তো এটা এস্টিমেটেড টাইম বের করো। এটা এস্টিমেটেড টাইম, তাহলে এস্টিমেটেড টাইম বের করতে চাইলে আমরা সূত্র হলো টিও প্লাস 4টিএল প্লাস টিপি ভাগ 6, এই সূত্র বসাই দিয়ে ওই টাইমগুলো বসাই দিলে এসে যেতে পারে। তো ছোট আকারে অঙ্ক থাকলেও থাকতে পারে, তাহলে সূত্রটা দেখবা। আর কোনটাকে কি টাইম বলে, টিওটাকে কি বলে মনে রাখতে হবে। টিওটাকে বলে অপটিমিস্টিক টাইম, টিএলটাকে বলে মোস্ট লাইকলি টাইম, আবার টিপিটাকে বলে হলো প্রিজমেটিক টাইম। মনে রাখতে হবে যে এই সূত্র দিয়ে অঙ্কটা করা যায়। আচ্ছা, এই মোটামুটি গেল হলো আমাদের টাইম প্রজেক্ট টাইম শিডিউল ক্যালকুলেশন করা। আরেকটা হলো বার চার্টের সীমাবদ্ধতা ও দূরীকরণের উপায়। বার চার্ট কি? বার চার্টে যে আমাদের একটু আগে শিডিউল পড়াইলাম, এই শিডিউলটাকে এই বার চার্টের আকারে প্রকাশ করা হয়। এটাকেই যখন এই শিডিউলটা কোনো একটা প্রজেক্টের যে শিডিউলটা এটা যখন একটা বার চার্টের মাধ্যমে বা একটা চার্ট বা একটা ছকের মাধ্যমে যখন প্রকাশ করা হয় এটাকে তখন বার চার্ট বলে। এই বার চার্টের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলোর মধ্যে মেইন সীমাবদ্ধতা হলো যে এখানে স্পেসিফিক কোন কাজের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা বোঝা খুব মুশকিল হয়। কত দিনের মধ্যে কমপ্লিট হয়েছে এটা জানা যায়, এই যে একটু আগে দেখলাম যে কত দিনের মধ্যে কমপ্লিট হচ্ছে এটা জানা যায়, কিন্তু এই ধরো এই কাজ চলাকালীন কোনো একটা সুপারভিশনে আসছে, ওই সুপারভিশনে এসে দেখতে চায় যে এটা কত পার্সেন্ট কাজ। আর এখন আরও আধুনিক পদ্ধতি বের হয়েছে, সেটা এটা আগের টাইম আগের বাচ্চাটা একটু পুরাতন পদ্ধতি, আর এখন আরও অত্যাধুনিক বিষয় বের হয়েছে যে একটা এই কাজের মধ্যে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে সেটাও বোঝা যায় অন্য পদ্ধতির মাধ্যমে। আর এই বাচ্চাটার মাধ্যমে পার্সেন্টেজটা বোঝা যায় না, শুধুমাত্র কাজটা মোটামুটি কাজের কতদূর অগ্রগতি এটা আনুমানিক আইডিয়া করে নেওয়া হয়, যেটা হয়তো 40% কমপ্লিট হয়েছে বা 50%, 60%। এক্স্যাক্ট ওই কাজের কত পার্সেন্ট কমপ্লিট হলো এটা এই বার চার্ট থেকে বা টাইম শিডিউল যে ছক থেকে বোঝা যায় না। এটা একটা সীমাবদ্ধতা, বড় ধরনের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা দূরীকরণের উপায়ও আবার আছে, সেটা হলো 3.5। একটু পড়ে নেবা সবাই, বার চার্টের সীমাবদ্ধতা কি এবং এটা দূরীকরণের উপায় কি, এই দুটা জিনিস পড়ে নেবা। তাহলে এই মোটামুটি আমাদের 5টা জিনিস পড়াইলাম, ভালো করে মনে রাখো। কনস্ট্রাকশন স্টেজেস পড়াইলাম, স্টেজ মানে কি স্টেজ হতে পারে, ধাপ। এরপর হচ্ছে কনস্ট্রাকশন অপারেশন, স্টেজের ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় কনস্ট্রাকশন শিডিউল পড়াইলাম, এক্সপ্লেন শিডিউলটাকে ডিটেলস আঁকানো। এরপর হলো ক্যালকুলেটিং প্রজেক্ট টাইম শিডিউল, এটা পড়ালাম 4 ধরনের 4টা ধাপ আছে। অ্যাক্টিভিটি, ডিউরেশন টাইম, আর্লিয়েস্ট এক্সপেক্টেড ইভেন্ট, অ্যাভেলেবল ইভেন্ট, ইভেন্ট স্ল্যাগ। এটা আবার ক্যালকুলেটিং এর দুটা পদ্ধতিতে করা হয়, একটা সিঙ্গেল টাইম এস্টিমেট, একটা 3 টাইম এস্টিমেট। এটা আবার 3 টাইমটা হলো অপটিমিস্টিক টাইম, প্রিজমেটিক টাইম আর মোস্ট লাইকলি টাইম। এটা দিয়ে আবার একটা ইকুয়েশন আমি দেখাইছি। এই মোটামুটি। আর স্টেজের মধ্যে বলছিলাম যে 4 ধরনের স্টেজ, 4টা ধরনের স্টেজের আলোচনা বইয়ের মধ্যে আছে, একটু দেখে নেবা। যে কোনো ধরনের প্রজেক্টের জন্য আলোচনা আছে, বিল্ডিং প্রজেক্ট হতে পারে, হাইওয়ে প্রজেক্ট হতে পারে, নিউ পানি লাইন হতে পারে, এছাড়াও আরও অন্যান্য হতে পারে, গ্রিলের কাজের হতে পারে, বা ধরুন একটা রঙের কাজের হতে পারে, বা একটা রিটেনিং ওয়াল ঢালাই হতে পারে, বা বিভিন্ন যে কোনো ধরনের স্টেজ বানানো সম্ভব। আবার বলছিলাম কনস্ট্রাকশন অপারেশন, এখানে দুটা দেখানো আছে, আরসিসি রিটেনিং ওয়ালের কনস্ট্রাকশন অপারেশন দেওয়া আছে, আরসিসি বিমের কনস্ট্রাকশন অপারেশন দেওয়া আছে। এছাড়াও যদি বলা হয় ফুটিং এর কনস্ট্রাকশন অপারেশন দেখাও, গ্রেড বিম ঢালাইয়ের দেখাও, কলাম ঢালাইয়ের দেখাও, ছাদ ঢালাইয়ের দেখাও, তাহলে দেখানো যাবে। একটা দুটা শিখলেই ওই অনুযায়ী আর বাকিগুলো দেখা শেখানো যাবে। তাহলে আজকে না এই 5টা মোটামুটি দেখলাম আমরা, এরপরে আরও কিছু আলোচনা আছে সেটা আমরা দেখব। এই অধ্যায়টা আমি আবার একটু বলে নিই তোমাদেরকে যে এই কনস্ট্রাকশন এই ম্যানেজমেন্টের এই অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার। এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের যতগুলো এই বইয়ের মধ্যে চ্যাপ্টার আছে, এখানে যে কয়টা চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের
এটা কি বললাম, অপারেশন রিসার্চ ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্রসেস, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক মার্কের প্রশ্ন হয়। যদি টোটাল 60 মার্কের প্রশ্ন হয় তার মধ্যে দেখা যাবে প্রায় 15 থেকে 20 মার্ক এই চ্যাপ্টার থেকে আসবে। সুতরাং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা যতটুকু পড়ালাম আমি 5টা ধাপ আজকে এই পর্যন্ত পড়াবো। আজকের ক্লাসে মোটামুটি এই 5টা ধাপই ভালো করে দেখতে হবে। সামনের ক্লাসে আমি একটু আগে যেটা বললাম, অ্যাক্টিভিটি কাকে বলে, ইভেন্ট কাকে বলে, হ্যাঁ, কনস্ট্রাকশন নেটওয়ার্কিং কাকে বলে, এইগুলা যেগুলা নেটওয়ার্ক কীভাবে ড্র করা যায়, আবার এই 3টা যে টাইম আছে এখানে একটু আলোচনা করে নিই। এই 3টা যে টাইম আছে, একটা টাইম আছে, এগুলো দিয়েও ডায়াগ্রাম কীভাবে আঁকানো যায়। এখানে আমি 2টা জিনিস লিখে রাখছি, তোমাদের বলি নাই। চতুর্ভুজ দ্বারা এটা বোঝানো হয়। এই যে আর্লিয়েস্ট এক্সপেক্টেড ইভেন্টটাকে চতুর্ভুজ দ্বারা বোঝানো হয়, আর অ্যাভেলেবল ইভেন্টটাকে ত্রিভুজ দ্বারা প্রকাশ করা হয়। মানে এখানে বড় হাতের টিটাকে চতুর্ভুজ দ্বারা দেখানো হয়, আর টিএলটাকে ত্রিভুজ দ্বারা দেখানো হয়, ত্রিভুজ। এটা আমরা দেখবো ডায়াগ্রামের মধ্যে পরের ক্লাসে দেখবো আমরা। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। 5টা ধাপ আমরা আলোচনা করলাম, ভালো করে একটু আমি সামারাইজ করতে চাই। আমরা 5টা ধাপ আলোচনা করলাম অপারেশন রিসার্চ ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্রসেসের ক্ষেত্রে। আমরা 5টা টপিক আলোচনা করলাম। একটা কনস্ট্রাকশন স্টেজেস বা যেগুলা ধাপ থাকে কাজের, যে একটা পদক্ষেপ, সেগুলো বিভিন্ন ধরনের শিখলাম আমরা। একটা কনস্ট্রাকশন অপারেশন, বিভিন্ন এই যে স্টেজগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখানো হয়, যেটা অপারেশন বলবো আমরা। এখানে 2টা দেখাইছে, আরও তোমরা হতে পারে। কনস্ট্রাকশন শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, কনস্ট্রাকশন শিডিউল। এই শিডিউলটা আমরা এক্সপ্লেন আবার করছি। এই শিডিউল কাকে বলে এটা বলছি প্রথমে। সময়ের সাথে যে কাজের ধাপ বা অপারেশনগুলোকে একটার পর একটা সাজায়, যেটা একটা টাইম লিমিট করা হয় বা টাইম একটা ফ্রেমে নিয়ে আসা হয়, সেটাকে কনস্ট্রাকশন শিডিউল বলে। এটার ক্ষেত্রে কীভাবে আঁকানো হয় দেখাইছি। একদিকে সময় থাকে উপর দিকে, আর বাম দিকে অপারেশনগুলো বা স্টেজগুলো থাকে, সেটা কোন সময়ের মধ্যে কোন স্টেজ শেষ হবে সেগুলো দেখানো থাকে। এটা গেল হচ্ছে আমাদের কনস্ট্রাকশন শিডিউল। এরপর বললাম ক্যালকুলেটিং প্রজেক্ট টাইম শিডিউল। আচ্ছা, প্রজেক্টের টাইম শিডিউল ক্যালকুলেশন করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হয়? 4টা ধাপে করা হয় সাধারণত। এটা ধাপগুলো আলোচনা করলাম। এই ধাপে আবার 2টা ধাপ হলো 4টা, কিন্তু এটা ক্যালকুলেটিং পদ্ধতি, মানে এটা করার প্রসেস হলো 2 প্রকারের। একটা সিঙ্গেল টাইম এস্টিমেটেড আর একটা 3 টাইম এস্টিমেট। 3 টাইম এস্টিমেটের মধ্যে আছে 3 ধরনের টাইম। সেটা হলো অপটিমিস্টিক টাইম। অপটিমিস্টিক টাইমটাকে বাংলাতে বলা হয় আশাবাদী সময়। আরেকটা হলো প্রিজমেটিক টাইম। প্রিজমেটিক টাইমটাকে বলা হয় মন্দগ্রাহী সময়। আর এই মোস্ট লাইকলি টাইম মানে এটা হলো স্বাভাবিক সময়। এই 3 ধরনের সময় দ্বারা করা হয়, সেটাকে এই 3 ধরনের টাইমকে 3টা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটা টিও, টিপি, টিএল। এটা একটা ইকুয়েশন লিখছি। এটা ইকুয়েশন দিয়ে ছোট্ট অঙ্ক করা যেতে পারে। যদি আমি দিয়ে দিই যে অপটিমিস্টিক টাইম, একটা প্রজেক্টের অপটিমিস্টিক টাইম এত, একটা প্রজেক্টের মোস্ট লাইকলি টাইম এত, এবং প্রিজমেটিক টাইম এত হলে ওই প্রজেক্টটার একটা এস্টিমেটেড টাইম বের করো, তাহলে আমরা এই ইকুয়েশনটা বসাই, সেটা করতে পারি। এই মোটামুটি আজকের আলোচনা। তবে আমি লক্ষ্য করতেছি যে অনেকেই আসলে এই ভিডিওগুলো দেখতেছে না, বা একবার দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে বা পরীক্ষাটা দিয়ে আর দেখে না। কিন্তু ক্লাস কিন্তু এগিয়ে যাচ্ছে, সিলেবাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমার পড়া আগাচ্ছে কিনা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এর আগেও ক্লাসেও বলছি যে সেশনাল খাতা করতে হবে, মিনিমাম 200 পেজের একটা। আমি যেই জিনিসগুলো, যে টপিকগুলো পড়াচ্ছি, এগুলো সেশনাল খাতায় লিখতে হবে। একবার লিখতে হবে, প্র্যাকটিসটাও থাকবে। আবার তোমার, আমি আবারও বলি, আমার সাবজেক্টের আগেও ক্লাস তোমরা হয়তো করছো। আমি সেশনাল খাতায় নোট করার জন্য একেবারে সুন্দর করে হাতের লেখা ভালো বানাইতে হবে এরকম করার জন্য কিন্তু সেশনাল খাতা দেই না। আমি সাধারণত বলি যে তুমি যে পড়াশোনা করতেছ, এর মুখস্থ করে যে আমরা লিখি, একটা পড়াশোনা আধা ঘন্টা করলাম, এরপরে আমি 2টা টপিকের উপরে কিছু লিখি, নিজে নিজে প্র্যাকটিস করি খাতার মধ্যে। এই প্র্যাকটিসের জিনিসগুলো খাতার মধ্যে থাকবে। একটা হাতের লেখা খুব সুন্দর করে গোটা করে আমি 1 ঘন্টা ধরে আজকের চ্যাপ্টারটা আমি নোট করলাম, কিচ্ছু পড়লাম না, খালি একটা ওই বইয়েরটা কপি করে খাতায় লিখলাম, বাস আরেক সুন্দর একটা উপস্থাপন করবে, এটা কোনো দরকার নেই। এটা করে হাতের লেখা সুন্দর হবে, তোমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কিছু ঢুকবে না। সুতরাং আমি যেটা বলবো, আধা ঘন্টা যখন পড়তেছো বা 20 মিনিট পড়তেছো, 5 মিনিট খাতার মধ্যে একটু লেখো, টপিকগুলো লেখো। আমি পরীক্ষার খাতায় আসলে কীভাবে লিখবো, এই জিনিসগুলো লেখো, লিখে প্র্যাকটিস করো, বারবার ওটা মুখস্থ করো, বারবার স্মরণ করার চেষ্টা করো, দেখবে পড়াটা তোমার ব্রেনের মধ্যে গেঁথে যাবে। আরেকটা বিষয়, কুইজ টেস্টের যে বিষয়টা, কুইজ টেস্টের বিষয়টা হলো আমরা কুইজ টেস্ট আস্তে আস্তে শুরু করতেছি কেবল, আরও আস্তে আস্তে ডিবেট দিকে যাবে। আমি আগেও বলছি, এই মার্কগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তোমাদের হয়তো তোমরা অবগত আছো, যদি মিড পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, আবারও বলি, মিড পরীক্ষা আমাদের একটা টাইম শিডিউল দেওয়া আছে। যদি আমাদের নেওয়া সম্ভব হয় তাহলে মিড পরীক্ষার টাইমে হবে, তার মার্কটা তো সেশনাল খাতায় যোগ হবে। যদি মিড পরীক্ষা না নেওয়া সম্ভব হয়
ক্লাস টেস্টগুলো ক্লাসের মধ্যে আমরা 10 মার্ক 15 মার্কের যেটা সেটা যদি নেওয়া সম্ভব হচ্ছেই না, তাহলে আমরা এই কুইজ টেস্টগুলোকে কী করবো, 6টা 7টা বা 8টা কুইজ টেস্ট নেব। যতগুলো ক্লাস হবে সবগুলোতে একটা কুইজ টেস্ট থাকবে, তোমরা জানো। এই কুইজ টেস্টের মার্কগুলোকে একসাথে করবো, করে আমরা যদি ধরো 6টা বা 7টা কুইজ টেস্ট নিলাম, তো বেস্ট অফ 5 করবো। তাই কার কোনটাতে ভালো, একজনের দ্বিতীয়টা ভালো হয়েছে, একজনের তৃতীয়টা ভালো হয়েছে, এগুলোকে একসাথে করে আমরা মার্কগুলোকে কিউমুলেটিভ করে এই মার্কগুলোকে আমরা সেশনাল যে টিসিপিসি টিএফ পিএফ আছে এগুলোকে আমরা সাজায় তোমাদের রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। তো এই পরীক্ষাগুলোকে একটু সিরিয়াসলি নিয়ে ভালো দেওয়ার চেষ্টা করবা। সামনের দিনগুলোতে আমরা আরেকদিনে এই চ্যাপ্টারের ক্লাস নিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি আগে বলছি চ্যাপ্টারটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এই চ্যাপ্টারটা 2 দিন ক্লাস নেওয়া লাগতেছে। এই সামনে আরেকদিন ক্লাস নিয়ে চ্যাপ্টার শেষ করে আমরা সামনে দেখা গেলো এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারগুলো একদিনে 2টা করে চ্যাপ্টার 3টা করে চ্যাপ্টার পড়ানো সম্ভব, কিন্তু এই চ্যাপ্টারে একটু সময়টা আমি বেশি দিতে চাচ্ছি। এই জন্য তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরাও একটু দেখো। আগামী সপ্তাহে হয়তো এই চ্যাপ্টারের আলোচনা শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর পড়াশোনায় মনোনিবেশ করবা। আর আমার জন্য দোয়া করবা, নিজেদের জন্য দোয়া করবা, ফ্যামিলির জন্য দোয়া করবা। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।